আমি আলো পড়ছিলাম পেজ 32 পরিবেশ ও বিজ্ঞান শিক্ষক সপ্তম শ্রেণীর বই থেকে। কোশ্চেন 38, একটি সরল পেরিস্কোপ কিরূপ পরিস্থিতিতে ব্যবহৃত হয়? সরাসরি কোনো বস্তুকে দেখার পথে বাধা থাকলে আমরা সেই বস্তুটিকে দেখার জন্য একটি সরল পেরিস্কোপ ব্যবহার করতে পারি। এই যন্ত্রের দুটি সমান্তরাল দর্পণে ক্রমিক প্রতিফলন ঘটিয়ে বস্তুটিকে দেখার ব্যবস্থা করা হয়ে থাকে। 39, সৌরশক্তির উৎস কি? সূর্যের অভ্যন্তরে নিউক্লিয় সংযোজনের ফলে পদার্থের বিনাশ ঘটে এবং যে পরিমাণ পদার্থের বিনাশ ঘটে তা আইনস্টাইনের E=mc² সূত্রানুসারে বিপুল পরিমাণ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। m বিনাশপ্রাপ্ত ভরের পরিমাণ এবং c শূন্য মাধ্যমে আলোর বেগ। m হচ্ছে বিনাশপ্রাপ্ত ভরের পরিমাণ এবং c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। কোশ্চেন 40, প্রিজমের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট বর্ণের আলো পাঠালে প্রতিসরণের পর বর্ণালীর সৃষ্টি হবে কি? অথবা একটি আলোকরশ্মি একধর্মী কিনা কি করে জানা যাবে? প্রিজমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি পাঠালে বর্ণালী গঠিত হয় না, কারণ প্রিজম বর্ণ সৃষ্টি করে না। বহু বর্ণের আলো প্রিজমে পড়লে প্রিজম বর্ণগুলিকে পৃথক করে দেয়। একটি নির্দিষ্ট বর্ণের আলোতে একটি মাত্র বর্ণ থাকে, তাই প্রিজম কর্তৃক পরিসৃত হওয়ার পর ওই বর্ণেরই আলোর পর্দায় সৃষ্টি হবে, বর্ণালী পাওয়া যাবে না। 41, প্রিজম বর্ণালী গঠন করে কিন্তু আয়তাকার কাঁচ ফলক তা করে না কেন? প্রিজম বর্ণালী গঠন করে কিন্তু আয়তাকার কাঁচ ফলক তা করে না। প্রিজমে প্রতিসরণের ফলে বিভিন্ন বর্ণের রশ্মির চ্যুতি বিভিন্ন হয়, তাই সাদা আলোর বিচ্ছুরণের ফলে বর্ণালী গঠিত হয়। আয়তাকার কাঁচ ফলকের দুই বিপরীত তল সমান্তরাল। এই কাঁচ ফলকে আলোকরশ্মির প্রতিসরণ হলে নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল হয়। এক্ষেত্রে বিভিন্ন বর্ণের আলোগুলি পৃথক হতে পারে না বলে আলোর বিচ্ছুরণ হয় না, ফলে বর্ণালী গঠিত হয় না। 42, লাল ফুলকে সাদা আলোর মধ্যে লাল দেখায় কেন? লাল ফুলকে সাদা আলোয় লাল দেখায় কারণ লাল ফুল সাদা আলোর লাল বাদে অন্যান্য বর্ণকে শোষণ করে, শুধুমাত্র লাল বর্ণকে প্রতিফলিত করে, তাই লাল ফুলকে সাদা আলোয় লাল দেখায়। 43, নীল আলোতে আলোকিত ঘরে লাল ফুল কেমন দেখাবে এবং কেন? নীল আলোয় আলোকিত ঘরে লাল ফুলকে কালো দেখাবে, কারণ লাল ফুল কেবলমাত্র লাল বর্ণের আলোকে প্রতিফলিত করে, অন্য সব বর্ণের আলোকে শোষণ করে। তাই ওই লাল ফুলের ওপর নীল আলো পড়লে লাল ফুল ওই নীল আলোকে শোষণ করে কিন্তু কোনো প্রকার আলো প্রতিফলিত করে না, তাই নীল আলোতে লাল ফুলকে কালো দেখায়। 44, লাল আলোতে সবুজ পাতা রাখলে কালো দেখায় কেন? লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখায় কারণ সবুজ পাতা কেবলমাত্র সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে, অন্য সব বর্ণের আলো শোষণ করে। এখন ওই সবুজ পাতার ওপর লাল আলো পড়লে সবুজ পাতা ওই লাল আলোকে শোষণ করে কিন্তু কোনো আলোকে প্রতিফলিত করে না, তাই লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখায়। 45, আলোকের প্রতিসরণ কাকে বলে? আলোকরশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে ভিন্ন আলোকীয় ঘনত্বের অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে তির্যকভাবে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় ওর গতির অভিমুখ পরিবর্তিত হয়। দ্বিতীয় মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির গতির অভিমুখ পরিবর্তনের এরূপ ঘটনাকে আলোকের প্রতিসরণ রিফ্র্যাকশন অফ লাইট বলা হয়ে থাকে। এটা চিত্র দিয়েছে আলোর প্রতিসরণ। কাচের মধ্যে
বরফের টুকরো যে আলোর প্রতিসরণ হচ্ছে, একটা পেন্সিল ঢোকানো হয়েছে, কাঠের পেন্সিল, ওপরে যা তা একটু অ্যাঙ্গেলে সরে গেছে। 46 রামধনু কখন দেখতে পাওয়া যায়? রামধনু কিভাবে সৃষ্টি হয়? রামধনু সাধারণত বৃষ্টির পর বিকেলের আকাশে দেখতে পাওয়া যায়। আকাশে ভাসমান জলকণার মধ্য দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় বিচ্ছুরণের ফলে আকাশে সাতটা আলোর পটি তথা রামধনু গঠিত হয়। এবারে জেনে রাখো, বক্সের মধ্যে আছে, সূর্য থেকে যে আলো আসে সেটি আসলে অনেকগুলি রঙের আলোর সমষ্টি। এই বিভিন্ন রঙের আলোর সমষ্টি যৌগিক আলো নামে পরিচিত। এবারে পেজ 33, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 3 মার্কস প্রতিটি প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, সূর্য হলো পৃথিবীতে সকল প্রকার শক্তির উৎস, ব্যাখ্যা করো। সূর্যই পৃথিবীতে শক্তির প্রধান উৎস। পৃথিবীর সব শক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সূর্য থেকে আসে। যেমন 1 নম্বর, সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ তার সবুজ পাতায় জল ও বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে পুষ্টি লাভ করে। সমগ্র প্রাণীজগৎ আবার উদ্ভিদ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য সংগ্রহ করে। সুতরাং উদ্ভিদ এবং প্রাণী উভয়েই তাদের পুষ্টি এবং শক্তির জন্য সূর্যের ওপর নির্ভরশীল। প্রাকৃতিক কারণে উদ্ভিদ এবং প্রাণী হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে যথাক্রমে কয়লা এবং খনিজ তেলে পরিণত হয়। সুতরাং সব জ্বালানি বা তাপ শক্তির মূল উৎস হল সূর্য। 2, সূর্যের তাপে সমুদ্র, নদী ও জলাশয় থেকে জল বাষ্পে পরিণত হয়। এই বাষ্প ওপরে উঠে শীতল হয়ে মেঘের সৃষ্টি করে এবং সেই মেঘ থেকে বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল পাহাড় পর্বত থেকে যখন তীব্র বেগে নেমে আসে তখন তার গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সুতরাং জলবিদ্যুতের পরোক্ষ উৎস হল সূর্য। 3, পৃথিবীতে বায়ু প্রবাহের মূল কারণ হচ্ছে সূর্য। এই বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে হাওয়া কল ব্র্যাকেটে উইন্ডমিল চালানো হয়। বায়ু প্রবাহের গতিশক্তি হাওয়া কলের পাখাগুলিতে যান্ত্রিক শক্তির সৃষ্টি করে, যা তার সঙ্গে যুক্ত জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে। 4, বর্তমানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। সৌরকোষে এবং সৌরচুল্লিতে সূর্যের তাপ শক্তিকে কাজে লাগানো হচ্ছে। তাই বলা হয় সূর্য পৃথিবীতে লব্ধ সকল প্রকার শক্তির উৎস। এরপরের প্রশ্ন 2, সূর্যালোক ছাড়া জীব বাঁচতে পারে না কেন? সূর্যালোক ছাড়া পৃথিবীতে জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। কারণ 1, জীবজগতে খাদ্যের উৎস সূর্যালোক তথা সৌরশক্তি। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় পরিবেশের জল ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় সৌরশক্তিকে তার দেহে উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যে স্থিতিশক্তিরূপে আবদ্ধ করে। উদ্ভিদের দেহে উৎপন্ন এই খাদ্য প্রাথমিকভাবে উদ্ভিদকে বাঁচিয়ে রাখে এবং পরবর্তী পর্যায়ে এই খাদ্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাকাশী ও মাংসাশী প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। কাজেই সূর্যালোক ছাড়া যেমন খাদ্য তৈরি সম্ভব নয়, তেমনি খাদ্য ছাড়া জীবের বেঁচে থাকাও সম্ভব নয়। 2 নম্বর, সূর্যালোকের সহায়তায় উদ্ভিদে খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, যা পরিবেশকে দূষণমুক্ত করে এবং এই প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, যা শ্বাসকার্যে সহায়তা করে জীবদের বাঁচতে সাহায্য করে। 3 নম্বর, সূর্যালোক কিছু প্রাণী ও উদ্ভিদের চলন গমন প্রক্রিয়াকে যেমন প্রভাবিত করে, তেমনি পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রিত রেখে জীবের রোগ প্রতিরোধ করে এবং নানা শারীরিক প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। 4, সূর্যালোকের পাশাপাশি জীবের বেঁচে থাকতে জলেরও প্রয়োজন, আর সূর্যালোকই পৃথিবীতে জলচক্রের দ্বারা এই জলের পরিমাণ বজায় রাখে।
সুতরাং পৃথিবীতে সূর্যালোক ছাড়া জীবের জীবন ধারণ একেবারেই অসম্ভব। এবারে একটা বক্সে পরীক্ষা আছে। সূর্যালোক ছাড়া জীবজগৎ বাঁচতে পারে না। আলোর প্রধান উৎস সূর্য, এটা বক্সের ভেতর আছে। এই সূর্যালোকের সাহায্যে গাছেরা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই আলোর সাহায্যে গাছেরা খাদ্য তৈরি করতে না পারলে গাছেরা বাঁচবে না। আবার গাছেদের তৈরি খাদ্য না পেলে প্রাণীরাও বাঁচবে না। অর্থাৎ পৃথিবীতে জীবের অস্তিত্ব বিপন্ন হবে। কাজেই জীবের বেঁচে থাকতে হলে আলোর প্রয়োজন। নিচের দুটি পরীক্ষার সাহায্যে আলোর প্রয়োজনীয়তা দেখানো হলো। প্রথম পরীক্ষা। উপকরণ: সবুজ ঘাসযুক্ত মাঠ, একটি ইট ও সামান্য জল। পরীক্ষা: মাঠে ঘাসযুক্ত একটি জায়গায় একটু জল দিয়ে একটি ইট ঘাসের উপর কয়েকদিন রেখে দেওয়া হলো। চিত্রতে দেখানো হয়েছে ঘাসের উপর জল দিয়ে একটি ইট রেখে দেওয়া হলো। পর্যবেক্ষণ: কয়েকদিন পরে ও কয়েকদিন রাখলে দেখা যাবে ওই অংশের ঘাসগুলি সাদা, ইটটি সরিয়ে দেখা গেল ঘাসগুলি হলদে হয়ে গেছে। অংশের ঘাসগুলি সাদা, ইটটি সরিয়ে দেখা গেল ঘাসগুলি হলদে হয়ে গেছে। সিদ্ধান্ত: ইট ঢাকা অংশে সূর্যালোকের অভাবে ঘাসেরা খাদ্য তৈরি করতে পারেনি এবং ক্রমশ হলদে বা সাদা হওয়ার কারণ হলো ঘাসের পাতার সূর্যালোকের অভাবে ক্লোরোফিলও তৈরি হয়নি। তাই বলা যায় উদ্ভিদের ক্লোরোফিল গঠন ও খাদ্য তৈরির জন্য সূর্যালোক অবশ্যই দরকার। এ থেকে বোঝা যায় সূর্যালোক ছাড়া কোনো উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না বা বাঁচতে পারে না। এই বক্সেই দ্বিতীয় পরীক্ষা। চিত্র দিয়েছে সূর্যালোক ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। ঘাসের মধ্যে জল দিয়ে ইট রেখে দিয়েছে তার একটা জায়গায়, সেই জায়গাটা ঘাসগুলো হলদে হয়ে গেছে, ক্লোরোফিল নেই। দ্বিতীয় পরীক্ষা। উপকরণ: টব সমেত একটি সতেজ চারা গাছ, 2 টুকরো কালো কাগজ, অ্যালকোহল, লঘু আয়োডিন দ্রবণ, 2টি জেম ক্লিপ, একটি স্পিরিট ল্যাম্প, বিশুদ্ধ জল। পরীক্ষা: টব সমেত চারা গাছটিকে প্রথমে কয়েকদিন অন্ধকার ঘরে রেখে শ্বেতসার মুক্ত করার পর একটি পাতার দুদিকে সমান মাপের 2টি কালো কাগজ জেম ক্লিপ দিয়ে আটকে 2-1 দিন সূর্যালোকে রেখে দেওয়া হলো। চিত্র দিয়েছে সেরকম। গাছের গোড়ায় পরিমাণ মতো জল দেওয়া হলো। এরপর ওই গাছের কাগজ ও ক্লিপ লাগানো পাতাটিকে ছিঁড়ে কাগজটি সরিয়ে প্রথমে গরম করা অ্যালকোহলে কিছুক্ষণ ডুবিয়ে নিয়ে লঘু আয়োডিন দ্রবণে ডুবিয়ে রাখা হলো। পর্যবেক্ষণ: আয়োডিন দ্রবণ থেকে পাতাটিকে তুলে দেখা গেল যে অংশে কালো কাগজ লাগানো ছিল সেই অংশ বাদে পাতার বাকি অংশটি নীল বর্ণ ধারণ করেছে। চিত্রে এটা দেখানো হয়েছে। সিদ্ধান্ত: পাতার যে অংশটি সূর্যালোক পেয়েছে সেই অংশটিতে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি হয়েছে, তাই তা আয়োডিনের সংস্পর্শে নীল বর্ণ ধারণ করেছে। কিন্তু কালো কাগজ লাগানো অংশে সূর্যালোক না পাওয়ার কারণে খাদ্য তৈরি হয়নি, তাই ওই অংশটি নীল বর্ণ ধারণ করেনি। এই পরীক্ষার সাহায্যে প্রমাণিত হলো যে গাছেদের খাদ্য তৈরির জন্য সূর্যালোক অতি অবশ্যই প্রয়োজন। এই চিত্র দিয়েছে একটা টব, প্রথমে অন্ধকারে রাখা হয়েছিল শর্করা মুক্ত করতে, তারপরে সূর্যালোকে রাখা হয়েছে। কিছুটা অংশ, একটা পাতার কিছুটা অংশ কালো কাগজ দিয়ে ক্লিপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারপরে 2-1 দিন রাখার পরে লঘু আয়োডিন দ্রবণে ওটা ডোবানো হয়েছে। গাছেদের খাদ্য তৈরির জন্য সূর্যালোক অতি অবশ্যই প্রয়োজন। এটা এক্সপেরিমেন্টটা ওটা। সুতরাং গাছের খাদ্য তৈরি করে বেঁচে থাকলেই জীবজগতও বেঁচে থাকবে, অন্যথায় জীবের অস্তিত্ব বিপন্ন হবে। প্রশ্ন 3, সংজ্ঞা দাও। প্রতিক্ষেত্রে চিত্র দেবে। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এবং অপসারী আলোক রশ্মিগুচ্ছ। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ: যে আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি পরপর সমান্তরাল থাকে
তাদের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ বলে। এরপর অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। যে আলোকরশ্মি গুচ্ছের রশ্মিগুলি একটি বিন্দুতে মিলিত হয় বা হওয়ার চেষ্টা করে তাদের অভিসারী আলোকরশ্মি গুচ্ছ বলে। এটা এ হলো সমান্তরাল হয়ে আসছে, বি এসে একটা বিন্দুতে মিশছে। তারপরে অপসারী আলোকরশ্মি গুচ্ছ। যে আলোকরশ্মি গুচ্ছের রশ্মিগুলি পরস্পর থেকে দূরে সরে যায় বা একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ে তাদের অপসারী আলোকরশ্মি গুচ্ছ বলে। ওই একটা বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে, যেদিকে যাচ্ছে সেদিকে আরো মার্ক দেওয়া হয়েছে। প্রশ্ন 4, একটি সুচিচ্ছিদ্র ক্যামেরার গঠন চিত্রসহ বর্ণনা করো। উত্তর, 1 নম্বর, এটি একটি আয়তাকার কার্ডবোর্ডের বাক্স। বাক্সের সামনের দেয়ালের মাঝখানে একটি সূক্ষ্ম ছিদ্র ও থাকে। পেজ 35। পিছনের দেয়ালে কার্ডবোর্ডের বদলে একটা ঘষা কাঁচ লাগানো থাকে। 2, পিছনের কাঁচ বাদ দিয়ে ক্যামেরার ভিতরের বাকি সব অংশে কালো রং ভালোভাবে লাগানো থাকে। পিছনের কাঁচ বাদ দিয়ে ক্যামেরার ভিতরের বাকি সব অংশে কালো রং ভালোভাবে লাগানো থাকে। এতে বাক্সের ভিতরের দেয়ালে আলোর প্রতিফলন বন্ধ হয় এবং প্রতিকৃতি খুব উজ্জ্বল দেখায়। 3 নম্বর, সূচিচ্ছিদ্রের সামনে কোনো সপ্রভ উৎস রাখলে ঘষা কাচে তার উল্টো প্রতিকৃতি সৃষ্টি হয়। একটা মোম রাখা হয়েছে, সেটা উল্টো হয়েছে। প্রশ্ন 5, একটি সুচিচ্ছিদ্র ক্যামেরার ছিদ্রের সামনে একটি জ্বলন্ত মোমবাতি রাখলে তার প্রতিকৃতি কিভাবে গঠিত হবে চিত্রসহ বর্ণনা করো। 1, মনে করা যাক ছিদ্রের সামনে উৎস হিসেবে একটি জ্বলন্ত মোমবাতি AB রাখা হলো। 2, এ বিন্দু থেকে আলোকরশ্মি A' সরলরেখা বরাবর ছিদ্র ও এর মধ্যে দিয়ে এসে ঘষা কাচের পর্দায় A' বিন্দুতে পড়ে ও ওই বিন্দুতে এর প্রতিকৃতি তৈরি হয়। 2 নম্বর, অনুরূপভাবে বি বিন্দু থেকে আলোকরশ্মি ও এর মধ্যে দিয়ে গিয়ে B' বিন্দুতে পড়ে এবং ওই বিন্দুতে বি এর প্রতিকৃতি সৃষ্টি করে। 4 নম্বর, AB উৎসের অন্যান্য অংশ থেকেও আলোকরশ্মি গিয়ে A', B' অংশে প্রতিকৃতি সৃষ্টি করে। যেমন C' হলো C এর প্রতিকৃতি, ফলে AB শিখার অনুরূপ একটি উল্টো প্রতিকৃতি ঘষা কাচে গঠিত হয়। 5 নম্বর, ঘষা কাচের স্থানে ফটোগ্রাফিক ফিল্ম রেখে তাতে মোমবাতির ফটো তোলা যায়। এবারে প্রশ্ন 6, সূচিচ্ছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 1, বস্তুর সাপেক্ষে প্রতিকৃতি উল্টো হয়। 2, সূচিচ্ছিদ্র থেকে বস্তুকে দূরে সরালে প্রতিকৃতির আকার ছোট হবে এবং কাছে আনলে প্রতিকৃতিটি বড় হবে। 3, ছিদ্র থেকে উৎসের দূরত্ব স্থির রেখে বাক্সের দৈর্ঘ্য বড় করলে এবং ঘষা কাঁচকে ছিদ্র থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে প্রতিকৃতির আকার বড় হবে। 4, ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। 5, এই ক্যামেরায় গঠিত প্রতিকৃতি আলোকীয় প্রতিবিম্ব নয়। আলোকীয় প্রতিবিম্ব গঠনের নীতি এখানে অনুসৃত হয় না। 6, ছিদ্রের আকৃতি যাই হোক না কেন প্রতিকৃতির আকৃতি সবসময় বস্তুর মতোই হবে। এবারে একটা ছোট ছিদ্র দিয়ে মোমবাতির এটা ছায়াটা পড়েছে, শিখার ছায়া A, B, C। কাছে আনলে শিখাটা বড় হচ্ছে, বক্সটাকেও বড় করলে শিখাটা বড় হচ্ছে, আর কাছে আনলেও শিখাটা বড় হচ্ছে। প্রশ্ন 7, সমতল দর্পণে আলোর প্রতিফলন চিত্রসহ ব্যাখ্যা করো এবং আপতন বিন্দু, প্রতিফলন কোণ এবং আপতন কোণ চিহ্নিত করো। সমতল দর্পণ খুব মসৃণ ও চকচকে হওয়ায় আলোর নিয়মিত প্রতিফলন হয়। সংশ্লিষ্ট চিত্রে M1, M2 একটি সমতল দর্পণ।
এখানে M1 M2 একটি সমতল দর্পণ। নেক্সট পেজ 36। 1 নম্বর, এ ও আলোকরশ্মি দর্পণের ও বিন্দুতে আপতিত হয়ে ও বি ফলে প্রতিফলিত হচ্ছে। এখানে এ ও আপতিত রশ্মি এবং ও বি প্রতিফলিত রশ্মি। ও বিন্দুটি হলো আপতন বিন্দু, ও এন হলো আপতন বিন্দুতে দর্পণের ওপর অঙ্কিত অভিলম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে দর্পণের সঙ্গে। 2, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। অ্যাঙ্গেল এ ও এন হলো আপতন কোণ। 3 নম্বর, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এখানে অ্যাঙ্গেল বি ও এন হলো প্রতিফলন কোণ। পরীক্ষা, বক্সের ভেতরে পরীক্ষা দেওয়া আছে। পরীক্ষার সাহায্যে আলোর 1, আপতিত রশ্মি, 2, প্রতিফলিত রশ্মি, 3, আপতন বিন্দু, 4, প্রতিফলক, 5, অভিলম্ব, 6, আপতন কোণের পরিচয়। পরীক্ষা, একটি সাদা কাগজে সরল রেখাংশ নিয়ে ওই রেখাংশে চাঁদা বসিয়ে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত চিহ্নিত করা হলো। চিহ্নিত অংশের সাহায্যে 50 ডিগ্রি কোণটি অঙ্কন করা হলো। এবার কাগজটিকে টেবিলের ওপর রেখে একটি চিরুনি নেওয়া হলো। চিরুনির দাঁতগুলিকে একটি কালো মোটা কাগজ নিয়ে এমনভাবে ঢাকা হলো যাতে চিরুনির একটি ফাঁকি ঢাকা না পড়ে। চিরুনির ওই ফাঁকা জায়গাটি 50 ডিগ্রি কোণের দাগের ওপরে দাঁড় করানো হলো। চিত্র দিয়েছে সব। কাগজের সরল রেখা বরাবর একটি ফ্রেমহীন আয়না দাঁড় করিয়ে অন্ধকার ঘরে চিরুনির ফাঁকা জায়গাটিতে সরু মুখে টর্চ জ্বালানো হলো। খেয়াল রাখতে হবে যে আলোর একটি রেখা যেন চিরুনির অপর প্রান্তে থাকা আয়নার এমন অংশে পড়ে যেখানে 90 ডিগ্রি চিহ্নিত রেখাটি আয়নার সংস্পর্শে রয়েছে। পর্যবেক্ষণ, দেখা যাবে 50 ডিগ্রি কোণে আয়নায় যে আলোকরশ্মি পড়েছিল সেটি প্রতিফলিত হয়ে বিপরীত দিকে 50 ডিগ্রি চিহ্নিত দাগ দিয়েই যাচ্ছে। এই পরীক্ষা থেকে আমরা জানতে পারি 1, আলো যে পথে আয়নায় এসে পড়েছিল সেটি হলো আপতিত আলোকরশ্মি। 2, আয়নায় পড়ে আলো আবার যে পথে ফেরে সেটি প্রতিফলিত আলোকরশ্মি। 3, আয়নার ওপর যে বিন্দুতে আলোকরশ্মি এসে পড়েছিল সেটি আপতন বিন্দু। 4, যে সরল রেখাংশের সাহায্যে আয়নার অবস্থান চিহ্নিত হয়েছে সেটি প্রতিফলক। 5, প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব হলো অভিলম্ব। 6, আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণ হলো আপতন কোণ। প্রশ্ন 8, চিত্রের সাহায্যে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করো, অথবা আলোর প্রতিসরণে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণের ছবি আঁকো। উত্তর, মনে করি এ ও রশ্মি বায়ু থেকে এসে তির্যকভাবে ও বিন্দুতে জলের উপর আপতিত হলো। জলের মধ্যে প্রবেশ করে ওই রশ্মির দিক পরিবর্তন করে ও বি পথে যায়। 2 মাধ্যমের বিভেদ তল PQ এর ও বিন্দুতে এন ও এন ড্যাশ অভিলম্ব টানা হলো। 1 নম্বর, এ ও আপতিত রশ্মি ব্র্যাকেটে ইনসিডেন্ট রে। 2, ও বি প্রতিসৃত রশ্মি রিফ্র্যাক্টেড রে। 3, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ব্র্যাকেটে বলে। চিত্রে অ্যাঙ্গেল এ ও এন আপতন কোণ ব্র্যাকেটে ছোট আই। আলোর প্রতিসরণ, আলো এসে পড়ছে, তারপরে ঘনতম মাধ্যমের ভেতরে এটা প্রতিসরণ হচ্ছে, বায়ুর মাধ্যম থেকে এটা ঘনতর মাধ্যম। প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলে। চিত্রে বি ও এন ড্যাশ প্রতিসরণ কোণ। পরীক্ষা, সমান্তরাল কাচ ফলকে আলোকরশ্মির প্রতিসরণ। একটি টেবিলের একদিকে একটি স্ট্যান্ডের সাহায্যে একটি লেসার টর্চকে কিছুটা আনতভাবে রাখা হলো।
টেবিলের অপর প্রান্তে একটি বোর্ড খাড়াভাবে বসানো হলো। বোর্ডটির ওপর পিনের সাহায্যে একটি সাদা কাগজ আটকে দেওয়া হলো। এই কাগজটি পর্দার কাজ করবে। টর্চটি জ্বালিয়ে পর্দার ওপর রশ্মি যে বিন্দুতে এসে পড়ল সেই বিন্দুটিকে ওয়াই দিয়ে চিহ্নিত করা হলো। এখন টর্চের অবস্থান পরিবর্তন না করে টর্চ ও পর্দার মধ্যে একটি সমান্তরাল কাঁচফলক খাড়াভাবে রাখা হলো। দেখা গেল পর্দায় আলোকরশ্মির অবস্থান বদলে গেছে। এই অবস্থানটি ব্র্যাকেটে জেড পর্দায় চিহ্নিত করা হলো। চিত্র দিয়েছে সমান্তরাল কাঁচফলকে আলোকরশ্মির প্রতিসরণ। ব্যাখ্যা: কাঁচফলকের অনুপস্থিতিতে টর্চের আলো সরল রেখা যায় এবং পর্দায় গিয়ে ওয়াই বিন্দুতে পড়ে, সোজা এসছে। কিন্তু কাঁচফলকটি রাখলে রশ্মি ও এক্স ফলকের এ বি বি ড্যাশ এ ড্যাশ তলে পড়ে এবং প্রতিসৃত হয়ে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই প্রতিসৃত রশ্মি এক্স এক্স ড্যাশ রশ্মি এক্স ব্র্যাকেটে এক্স এক্স ড্যাশ কাঁচ ফলকের সি ডি ডি ড্যাশ সি ড্যাশ তলে পড়ে এবং দ্বিতীয়বার প্রতিসৃত হয়ে অভিলম্ব থেকে দূরে সরে গিয়ে এক্স ড্যাশ জেড পথে যায় ও পর্দায় জেড বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ ও এক্স ওয়াই রশ্মিটি সমান্তরাল কাঁচফলকের দুই তলে দুবার প্রতিসরণের ফলে ও এক্স এক্স ড্যাশ জেড পথে পর্দায় আপতিত হয়েছে। প্রশ্ন 9, কোনো পাত্রকে জলপূর্ণ করলে তার গভীরতা কম দেখায় কেন? কোনো পাত্রকে জলপূর্ণ করে ওপর থেকে তাকালে পাত্রটিকে কম গভীর বলে মনে হয়। এর কারণ হলো জল ঘন মাধ্যম এবং বায়ু লঘু মাধ্যম। তাই পাত্রের তলদেশ থেকে আগত অপসারী আলোকরশ্মিগুলি ঘন মাধ্যম জল থেকে লঘু মাধ্যম বায়ুতে পরিসৃত হয়ে আরও অপসারী হয়। ওই অপসারী রশ্মিগুলিকে পিছনের দিকে বাড়ালে পাত্রের তলদেশের কিছু ওপরে ওই তলদেশের একটি অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। এই কারণে জলপূর্ণ পাত্রকে কম গভীর মনে হয় এবং একই কারণে জলভর্তি চৌবাচ্চার গভীরতা তার প্রকৃত গভীরতার চেয়ে কম বলে মনে হয়। ছবি দিয়েছে জলপূর্ণ পাত্রের তলদেশ থেকে আলোকরশ্মির প্রতিসরণ। প্রশ্ন 10, জলে আংশিক নিমজ্জিত দণ্ডকে বায়ুতে ওপর থেকে দেখলে বাঁকা বলে মনে হয় কেন তা ব্যাখ্যা করো। জলে আংশিক নিমজ্জিত কাত করা দণ্ডকে ওপর থেকে দেখলে বাঁকা বলে মনে হয়। আলোর প্রতিসরণের জন্য এরূপ হয়। দণ্ডের যে অংশটি জলের ওপরে থাকে সেখান থেকে আলোকরশ্মি সরাসরি আমাদের চোখে আসে এবং দণ্ডের ওই অংশকে আমরা প্রকৃত স্থানে দেখি। কিন্তু জলে দণ্ডের নিমজ্জিত অংশটি প্রতিটি বিন্দু থেকে আগত রশ্মি ঘন মাধ্যম জল থেকে লঘু মাধ্যম বায়ুতে প্রতিসৃত হওয়ায় প্রতিটি বিন্দুর অসৎ বিম্ব ওই বিন্দুর প্রকৃত অবস্থানের কিছুটা ওপরে গঠিত হয়। ফলে দণ্ডটির বাইরের অংশ এবং জলের ভিতরের নিমজ্জিত অংশের প্রতিবিম্ব একই সরল রেখায় থাকে না বলে দণ্ডটিকে বাঁকা দেখায়। পেজ 37 আর 4 লাইন খালি বাকি আছে। প্রশ্ন 11 সেটা পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করছি।